গতকাল সময় সুযোগ না হয়ে উঠলেও এই মুহূর্তে তার বক্সের ভিতর কি আছে দেখার জন্য তার মনের মাঝে হাঁসফাঁস করছে। কৌতূহলে তার চিত্ত হলো ভার। তাসফি এগিয়ে গিয়ে টেবিল থেকে বক্স দুটো তুলে নিল। নিস্তব্ধর দিকে তার লেখা বক্সটা এগিয়ে দিয়ে বলল, শুনছেন? দেখুন না, কাল আপনার নামে একটা কুরিয়ার এসেছিল। কি আছে বক্সটা দেখুন তো। কি আছে তা দেখার জন্য তার আর তর সইছে না। বক্সটা খুলে তাসফি অবাক হয়ে চেয়ে রইল। তার বক্সটার মাঝে কতগুলো চকলেটের সঙ্গে একটি চিরকুটের মতো কিছু। সে অবাক হয়ে নিস্তব্ধর পানে চাইল। তার বক্সেও একই রকম কিছু চকলেটের সঙ্গে লালা খামে মোড়ানো একটি চিরকুট। তাসফি কৌতূহলবশত সেটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় সম্মেলন, প্রশ্ন আসে না কারণ তুমি কখনো আমার প্রিয় ছিলে না। তবে বর্তমানে তোমায় আমি পছন্দ করতে শুরু করেছি। সবাইকে পছন্দ করতে চাই। জীবনে আর চাই না ভুল ভুল পথে এগিয়ে কারো চোখের কাটা হতে। জীবন আমায় অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়ে নিয়েছে। চেষ্টা করেছি কখনো অসৎ পথ অবলম্বন করে নিজের কাছে নিজের পছন্দের জিনিসগুলো হাসিল করতে, কিন্তু পারিনি। খারাপ কাজের ফল কখনো ভালো হয় না, সেটা আমি কয়েকদিনে যাবৎ উপলব্ধ করতে পেরেছি। তাসফি, তুমি সত্যি লক্ষ্মী মন্ত্রী, প্রতিবাদী একটা মেয়ে। মাঝে মাঝে তোমায় দেখে মনে হয় আমার থেকেও বড্ড ডজনখানি বয়সে ছোট হয়েও যে তুমি আমায় থেকে বেশি পরিবর্ত বুদ্ধিমতী। নিস্তব্ধকে বেশি পছন্দ করতাম। বুঝই তো, একজন মানুষকে কতটা ভালোবাসলে নিজের খারাপ অভ্যাসকে পরিবর্তন করা তার নাই লিপ্ত হয়ে পারে মতো। কিন্তু সব ভালোবাসা যে পূর্ণতা পাওয়ার যোগ নেই, আমি মানতেও চাই না। ভেবেছিলাম আমি পূর্ণতা ছাড়ব, কিন্তু তা যে হওয়ার কথা নয়। ভাগ্য লিখিনি, কেউ বা করেনি পারে খণ্ডাতে। ওই যে উপলয়টি। নিস্তব্ধ সেই দিন আমায় পার্কে চড় মেরেছিল, আর সুজনকে শত অবহেলার পরেও নির্লজ্জর মতো এসে আমার মাথা হাত ধরেছিল। সেই দিন বুঝেছিলাম নিজের জীবনে চাওয়া ঘৃণিতর মাঝে সবকিছু পাওয়ার প্রাপ্তি নয়, এর বাইরেও বিপরীত অবলম্বন করেও নিজের জীবনে খুব কেউ খুঁজে নেওয়া যায়, যেমনটা সুজন করেছে আমায় ভালোবেসে। কিন্তু এসব সাক্ষীও ও সুখে আছে। জীবনে সব কিছু হেরে গিয়েও পুনরায় সেই একটাই পিছে না ছুটেও তার দ্বারা যা সম্পর্ক পুরো নতুন কিছু ছোটা উচিত। চেষ্টা করলে জীবনে সফল আসবে। ভাবলাম এবার নিজের উপর একটু কথাগুলো এক্সপেরিমেন্ট করব, দেখি। চাইলাম নিজের ভালোবাসা মানুষটাকে কতটুক ভরসাযোগ্য তাও দেখতে। তাই সেই দিন তোমার কাপে ঢেলে নিস্তব্ধকে ডিভোর্সের দেওয়ার কথা বলেছিলাম। তোমার জবাব শুনে বুঝেছি আসলেই নিস্তব্ধ তার জীবনের হিরেকে খুঁজে পেয়েছে। আমার আর কি কাজ। সুইজারল্যান্ড যাচ্ছি, আগামী সকাল 7টায় ফ্লাইট। ভাবছি ওখানে এবার নিজেকে ঘরে নেব। ভালো থেকো তাসফি। তোমার আর নিস্তব্ধ না আজ আর নাম ধরে নয়, চাইছি না কোনো পিছুটান ফেলে রাখতে। তোমার আর আমার গুণ, আমার ডাক্তার বন্ধুটা জীবন সুখী পরিবার রাখুক, ওই কামনাই করি। তোমাদের একটা ফুটফুটে বেবি হোক। তোমার বর মহাশয় খেয়াল রেখো, তার যত্ন নিও, কেমন? আল্লাহ হাফেজ। ইতি। তোমাদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষা খাওয়া সবতৃপ্ত আত্মা। নিস্তব্ধ নিজের চিরকুটটি খুলে পড়তে শুরু করলো। প্রিয় ডাক্তার বন্ধু, প্রথম চিঠিটা লিখলাম তাসফিকে দিয়ে শুরু করলাম। তারপর ভাবলাম না হয়তো তোদের সাথে আর দেখা হবে না, তাই সকলের কাছে শেষ স্মৃতি হিসেবে এইটুক চিঠি নাই গচ্ছিত থাকুক। তোর সঙ্গে যদি কখনো অন্যায় করে থাকি মাফ করে দিস।
জানি আমি অনেক অন্যায় করেছি, তাই বন্ধু হিসেবে মাপ চাচ্ছি। ধরে নে না, আমি তোদের সেই কলেজের প্রথম বছরে চুপচাপ থাকা বন্ধুটা। শেষ কয়েক বছরে তৃপ্তি হারিয়ে গিয়েছে, তাই তাই স্মৃতিটুক মুছে গিয়ে তোদের ভিতর থেকে। তাসফি আর তোর দুজনকেই বিবাহিত জীবন সুখী হোক এই কামনায়। ভালো থাকিস। পারলে আমায় ক্ষমা করে দিস। পারতেই হবে, অবশ্য আমায় মাফ করতে হবে বন্ধু হিসেবে। আমি চাই না কোনো পিছুটান রয়ে যাক এই দেশের মাটিতে। আগামীকাল আমার সুইজারল্যান্ড চলে যাচ্ছি, সকাল 7টায় ফ্লাইট। তোদেরকে শেষবারে দেখা বড্ড ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম না। তেমন মলম লাগানোর চেষ্টাও করতে কোনো ক্ষত সৃষ্টি করতে চাই না। এখন তখন মলমগুলো তো অবশিষ্ট থাকলো না। ইতি তোদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষা আত্মা। চিঠি শেষে নিস্তব্ধ তাসফি একে অপরের দিকে কয়েক সেকেন্ড চোখ পিট করে চাইল, অতঃপর শুরু করলো দৌড় প্রতিযোগিতার রেস। ব্যস্ত হলো নিজেদের কর্মে। কাল বিয়ে বাড়ি থেকে আসার পর পুরো ঘর এলোমেলো ছিল, বসে বসে আশা তাই গুছাচ্ছিল, আর সুজন বিছানায় বসে বসে কলা খাচ্ছিল। গোছানোর এক ফাঁকে সে কাল রাহেলা বেগমের রেখে যাওয়া ফ্লোরে দুটো বক্স দেখতে পেল। ভ্রু কুঁচকে সে সুজনের দিকে চাইল। এগুলো এখানে কে রেখেছে? সুজন বক্স দুটোর দিকে এক পলক চেয়ে শুধালো। এগুলোর কথা তো মনেই নেই। নিয়ে এসে তো এগুলোকে পাঠালো হঠাৎ। আপনি আনেননি? না। আশা হাতের কাজ ফেলে কৌতূহলে আগে বক্স গবেষণায় নামলো। একটা সুজনের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে, এটা আপনার, নিন। অতঃপর নিজেরটা খুলতে চেষ্টা করলেও সফল হলো। আয়শা, তোমার নামের আগে প্রিয় সম্বোধন নেই। কারণটা খুব সাধারণ, কারণ তুমি আমার আমাদের ততটাও পরিচয় নেই। তবুও একটা বিষয়ের কারণে চিঠিটা তোমার উদ্দেশ্য লেখা। সুজনের সঙ্গে তোমার বিয়ে হওয়ার খুশি হয়েছি। আমি বিয়ে হওয়ার খুশি। তুমি আমার ব্যাপারে জানো কি না তা নিজ হিমগ্নতায় ভুগেছি। জেনে থাকো আর না থাকো, তবুও তোমার সত্যিটা জানিয়ে যাচ্ছি। যদিও জেনে থাকো তোমার মনে কোনো রকম প্রতিশোধ অভিমান সৃষ্টি না হোক। সুজন আমাকে ভালোবাসতো, এখনো হয়তো বাসে, কিন্তু আমিও কোনোদিন নিজেও চাইব না, না আর আমি চাই। তাই আমাকে আর সুজনকে নিয়ে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, তবে প্লিজ সেটা দূর করে নিও। নিজেদের নতুন জীবনের শুভ হোক। আগামী সকাল 7টায় ফ্লাইট, সুইজারল্যান্ড চলে যাচ্ছি। আমার জন্য দোয়া কইরো যদি পারো। তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ভালো থেকো। ইতি, তৃপ্তি আহসান। সুজন খুব ধীরে গতিতে নিচের চিরকুটটি মেলে ধরল চোখের সামনে। চিরকুটের ভাঁজ খুলতেই তার চোখের সামনে ভেসে উঠল অতি পরিচিত গোছানো গুটিসুটি অক্ষরে লেখা বাক্যাংশ। প্রিয় বন্ধু সুজন, ভেবেছিলাম তোর চিঠিতে কান্না করে অনেক কিছু লিখব, কিন্তু কেন জানি তা হচ্ছে না। লেখার মাঝে মাঝে আমি বারবার আটকে যাচ্ছি। লেখাগুলো কেমন জানি খাপছাড়া লাগে। তুই যে আমায় ভালোবাসতি আমি সেটা জানতাম না। আবার একটা সময় জেনেও বুঝেও অদেখার ভান ধরেছিলাম থাকতাম। তুইও সেম কাজটাই করেছিস। এমনকি আজও পছন্দ আমায় তুই মুখ ফুটে বলিসনি ভালোবাসিস। হয়তো আমি তোর মুখ থেকে ভালোবাসা কথাটা শুনতে অপেক্ষা করেছিলাম, আবার একটা সময় ছিলাম না। নিজের অতীতের জীবনটা যেমনটা অগোছানো, সেখানে ভবিষ্যৎ আর কি করবে গোছানো হবে বলতো? তুই তো চেষ্টা করেছিলি সমাধান। যদি আমার অগোছানো জীবনটা প্রকৃতির মাঝে লীন করে দেই, একটু গোছানো করা যায় কি তাতে? আগামীকাল সুইজারল্যান্ড যাচ্ছি, সকাল 7টায় ফ্লাইট। কোনো অপবাদ করে থাকলে অবশ্যই আমায় মাফ করে দিস। তোদের নতুন জীবন সুখী হোক। পকেটের মাঝখানে একটা লকেট আছে আমার তরফ থেকে। যদি আমায় মন থেকে মাফ করে দিস, তবে আয়শাকে লকেটটা পরিয়ে দিস। আমি চাই আমায় আর কেউ মনে না রাখুক। আজীবন তুই আমার বন্ধু হয়ে থাকিস, মনে রাখিস। জানি তুই রাখবি। ভালো থাকিস। ইতি, তোদের অতীত আত্মা।
সুজন এক দৃষ্টিতে খানিকক্ষণ চিঠির দিকে পলক না ফেলে তাকিয়ে রইল। আসলেই প্রথম ভালোবাসা চাইলেও ভোলা যায় না। স্মৃতিগুলো জমা রয়ে যায় হৃদয়ের একটি কোণে। কেউ প্রকাশ করে তো কেউ করে না। সুজন বক্স খুঁজে সত্যি একটি লকেট পেল। খানিকক্ষণ সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। লকেটের মাঝে S+A লেখা। ধীর কদমে এগিয়ে গিয়ে সে আশার গলায় তা পরিয়ে দিল। আশা চিরকুট পড়া শেষে থমকে দাঁড়িয়েছিল সুজনের দিকে ছলছল নয়নে চেয়ে। অতঃপর আশাকে প্রথমবার নিজে থেকে শক্ত করে জড়িয়ে ধরল সুজন। আশা ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল, অথচ তার নয়ন ভেজা চক্ষু জলে। আশা সুজনকে জড়িয়ে ধরল না, বরং শক্ত কণ্ঠে বলল, এতদিনে তো আপনি আমার কাছাকাছি আসেননি স্যার, তবে আজ কেন এই উদ্যোগ? সুজন আশার মুখপানে মায়াময় দৃষ্টিতে চাইল। আশার মুখখানি হাতের আঁচলায় তুলে শুধালো, কে বললো জড়িয়ে ধরিনি? প্রতি রাতে যে আমার বুকে মাথা রেখে ঘুমাও, সেই খবর কি রাখো বোকা মেয়ে? আশা চমকিত দৃষ্টিতে হতভম্ব বদনে চেয়ে রইল। কি বলল লোকটা? তৃপ্তিকে আমি ক্ষমা করেছি বহু আগে। এখন আর ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই আশা। আর না তো চাই তাকে নিজের সঙ্গে জড়াতে। তৃপ্তির নামখানা এখন আমার হৃদয়ে শুধু ধুলো হয়ে জমা সেই ধুলো তুমি চাইলে ফু দিয়ে উড়িয়ে দিতে পারো এক নিমিষে। সেই অনুভূতি তোমায় দিয়ে রেখেছি যেদিন কবুল বলে তোমার নিকট নিজেকে গচ্ছিত রাখলাম। সেদিন এই পুরো আমিটাই তো তোমার। তোমার তবে কেন তোমার মনে এত দ্বিধা দ্বন্দ্ব আশা? আর তোমায় জড়িয়ে ধরার কারণ তৃপ্তি নয়, তুমি নিজে। ওর চিঠি পড়ে আমি উপলব্ধ করলাম সত্যিই তোমার প্রতি আমার অসম্ভব টানকে, যা তৃপ্তি প্রতি কোনো দিন অনুভব হয়নি। তার দেওয়া লকেট কেন পরালেন তবে স্যার? লকেট পরিয়েছি মানে এই নয় যে তৃপ্তির কথা আমি মেনে চলি। পরিয়েছি কারণ এতে আমার আর তোমার নামের সিম্বল রয়েছে। তাকে বহু আগে ক্ষমা করেছি, তাই পড়াতে তো কোনো দোষের নেই। তাছাড়া সবাইকে একটা শেষ সুযোগ দেওয়া উচিত। তোমার ভালো না লাগলে খুলে ফেলতে পারো। আশার জবাবের অপেক্ষা করল না সুজন। একটানে লকেটটা খুলে ছুঁড়ে ফেলে দিল বাহিরে। বাতাসের ঝাপটায় তা কোথায় গিয়ে পড়লো কে জানে। কি করলেন, ফেললেন কেন? আশা আতঙ্কিত সুরে শুধালো। জীবনটা আর কোনো তৃতীয় ব্যক্তির আগমন না হোক। আশা কয়েক পলক সুজনের পানে চেয়ে রইল। সুজনের শক্ত সামর্থ্য হাতটা শক্ত করে ধরলো, টেনে নিতে নিতে হাঁটা ধরল। আসুন। কোথায় যাচ্ছ? সৃজন আরশি আয়নার জন্য যে বক্স পাঠিয়েছে তাতে একই লেখা, একই সম্বোধনের সহিত। প্রিয় আসি, তোদের সঙ্গে কথা হয়নি অনেক দিন হলো যাবত। তবে তোরা আমার খোঁজ খবর না নিলেও আমি ঠিকই সব সময় তোদের খোঁজ খবর রাখি। গোছাড়ে হোক বা চিন্তা থেকে তোদেরকে সত্যি ভীষণ ভালোবাসি রে। এখন পুনরায় বাসতে শুরু করেছি। তোদের সঙ্গে কত অন্যায় করেছি, পারলে আমায় ক্ষমা করে দিস। সুইজারল্যান্ড চলে যাচ্ছি আগামীকাল সকাল 7টায় ফ্লাইট। কথা না করুন, আজ যদি প্লেন ক্র্যাশ হয় তবে আমার থেকে সবচেয়ে বেষ্ট খুশি বোধহয় কেউ হবে না। যদিও জানি নিজের মৃত্যুর কামনা নিজে করতে নেই, তবু ওই যে অপরাধের হাতটা তা চাই রে। দেখি পারি কিনা জীবনটাকে নতুন করে গড়ে নিতে। ভালো থাকিস তোরা, আল্লাহ হাফেজ। ইতি তোদের সকলের আরে বসে রক্ত চুষা খাওয়া তৃপ্ত আত্মা। সৃজন সময়ের হিসাব করলো। বক্সটা কাল পাঠিয়েছিল, আজ তবে চমকে উঠল সে। এখনো ঘন্টাখানিক সময় বাকি আছে। তৃপ্তির নম্বরে ফোন করলো সে, তবে ততক্ষণে তা বন্ধ বলছে। বোধহয় সূর্যি মামা ইতিমধ্যে ডুব দিয়েছে পশ্চিম দিগন্তে। তৃপ্তি উদাস নয়নে তাকিয়ে আছে এয়ারপোর্টে চলাচল মানুষজনের পানে। আর মাত্র আধা ঘন্টা পরে সে উড়াল দেবে ওই দূর আকাশে। থাকবে না আর এই বাংলাদেশে, হারিয়ে যাবে নতুন পথের খোঁজে। তার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো খুবই অযত্নে মুছে নিল। কি দরকার তার চোখের পানিকে এত যত্ন করে? পড়ুক না একটু জল, ক্ষতি কি তাতে? বাংলাদেশে এখন তার নিজের বলতে কিছুই নেই, শুধু বন্ধুগুলো ছাড়া। তারাও কখনো তাকে কোনোদিন ক্ষমা করবে কিনা জানে না। খুব ইচ্ছে করছিল শেষবার সকলকে একটু দেখার। আবার মনে হলো না থাক, সব ইচ্ছে যে পূরণ হয় না। হে খোদা, তুমি শক্তি দাও বাকিটা জীবন লড়াই করে বাঁচার।
আর কোনো পাপে লিপ্ত হতে চাই না। তুমি তো অতি দয়ালু। কেউ আমার শেষ সুযোগ না দেখ, তুমি দিও। না হলে তোমার দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো? আমার এই ভর্তি জোড়ায় যে। নিস্তব্ধ নিজের গাড়িখানা এনে থামালো এয়ারপোর্টের সামনে। অতঃপর এক পলক তাসফির পানে চাইলো। তাসফি মাথা নাড়ল। 7টা বাজার আগেই সে এসে পৌঁছাতে পেরেছে। এসেই তারা হাফ ছেড়ে বাঁচল। দুজনেই নেমে এলো গাড়ি থেকে। দুজনে এয়ারপোর্টের ভেতরে ঢুকতেই সেখানে সুজন আর আশা একটা গাড়ি থেকে নামলো। পরপর সৃজন, মাহিন, আয়ানা, আরশি সকলে। কি অদ্ভুত সবার মনের টান! আসলে জীবনের রেষারেষি, হিংসা বিদ্বেষ, লোভ ভালোবাসা এসবের থেকে বন্ধুত্বটা একটা আলাদা অনুভূতি, যা মুখে বলে বোঝানো বা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা রক্তের কোনো সম্পর্ক নয়, আত্মিক সম্পর্ক গড়ে তোলে একে অপরের সঙ্গে। শত চাইলেও আমরা তা ভুলতে পারি না। শত বছর পর দেখা গেলেও মনে হবে ওই মেয়েটা বা ছেলেটাই তো আমার বন্ধু ছিল। বন্ধু বন্ধু সেই বন্ধুটি যদি আমাদের কাছে এসে কখনো বলে, আমায় ক্ষমা করে দিস রে, ভুল হয়েছে, তখন অটোমেটিক চোখে অশ্রু ঝরে, অভিমানের পাল্লায় ভাটা পড়ে। এটাই বন্ধুত্ব। কখনো কখনো কোনো বন্ধু খারাপ কাজে লিপ্ত হলো না, ভালো কাজে, সে যাই হোক, জেনে বা অজান্তে প্রিয় বন্ধুটার সৎ কাজে তাকে সঙ্গ দেয়। তেমনি ভাবে প্রিয় বন্ধুর প্রতারণাও বড্ড ভয়ঙ্কর। তৃপ্তি আনমনা হয়ে নিচের দিকে মুখ করে বসেছিল। হঠাৎ পরিচিত কণ্ঠস্বর, নিজের নামখানা কারো মুখে শুনে চমকে সামনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখশ্রী পানি বিস্মিত দৃষ্টি তাক করে উঠে দাঁড়ালো। তার সামনে এক এক করে এসে দাঁড়ালো পুরো বন্ধু মহল। পুনরায় পানিতে টইটুম্বুর হলো তার চক্ষু। সবাই যে এভাবে আসবে তা তার কল্পনারও বাহিরে ছিল। তাসফি, আশা, আয়ানা, আরশি এসে তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরল। তাসফি ফিসফিস করে তার কানে কানে বলল, আপু, তুমি আমার জীবনে দেখা প্রথম ব্যক্তি যে কিনা নিজের ভুল শুধরে নিয়ে নিজেকে বদলাতে চাচ্ছে। অতীতে যাই করে থাকো না কেন, বর্তমানে তুমি ভীষণ ভালো আপু। তাছাড়া অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে কেউ জীবনে সফল হতে পারে না। জীবনের ভুলগুলোকে যে শুধরে নিতে পারে, পরবর্তী ধাপে আগাতে পারে, সেই তো চেনে আসল জীবন। তুমি খুব ভালো থেকো। দোয়া করি তোমার জীবনেও এমন একজন আসুক যে তোমায় মাথায় করে রাখবে। তৃপ্তি অবাক দৃষ্টিতে তাসফির দিকে চেয়ে রইল। যে মেয়েটা তার কৃতকর্মের কারণে তাকে খোঁচা দিয়ে কথা বলতো, আজ সেই। জীবন আসলেই ভীষণ সুন্দর যদি তুমি সৎ পথে জীবন পরিচালনা করো। আর সে বলল, তৃপ্তি, তোকে আমরা সকলে আসলে অনেক ভালোবাসতাম জানিস, কিন্তু মানুষের কিছু খারাপ অভ্যাস, স্বভাব আমাদেরকে সেই মানুষটির থেকে মুখ ফিরিয়ে আনতে বাধ্য করে। আমরা বুঝি তুই পরিস্থিতির শিকার, তবুও নোংরা কাজ তো নোংরাই রয়ে যায় বল। কিন্তু তুই আজ যে সিদ্ধান্ত নিয়ে দেশ ছাড়ছিস, তোকে আমরা স্যালুট জানাই। কজনই বা পারে এমনটা করতে? আজকাল তো লোভ আর হিংসায় দুনিয়া তোলপাড়। কখনো যদি তোর কথা কারো কাছে বলার থাকে, আমরা বুক ফুলিয়ে বলতে পারবো। আমাদেরও একটা বন্ধু ছিল এবং আছে, সারা জীবন থাকবে, যে নিজের ভুলকে শুধরে নিয়ে নতুন করে জীবন গড়ার তাগিদে পা বাড়িয়েছে। তার জন্য সবসময় দোয়া করি সে ভালো থাকুক। তার জীবনে এমন একজন মানুষকে পাঠাক সৃষ্টিকর্তা, যেন তার অন্ধকারে জীবনে ভাটা পড়ে, তার জীবনের ধূসর মেঘ কেটে সেখানে উজ্জ্বল ওই 7 রঙার রংধনুতে রাঙুক। তোকে বলবো না বাংলাদেশে থেকে যেতে, বরং বলবো ওই দেশে ভালো থাকিস। কারণ আমরা চাই সত্যি তুই নতুন করে জীবনটা শুরু কর। তুই নিজেই একজন ডক্টর, তোর তো কিছুর প্রয়োজন নেই, নিজের জীবন নিজেই পরিবহন করতে পারবি। বেস্ট অফ লাক দোস্ত। আশা বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনি নিজেও জানেন না আজ আপনি আমায় কি দিয়েছেন। আপনার দেওয়া লকেটটা পরতে পারছি না, তবে ভাববেন না, আপনাকে আমরা ক্ষমা করে দিয়েছি। ভালো থাকবেন আপু। নিস্তব্ধ এগিয়ে এসে তার চিরাচরিত গম্ভীর কণ্ঠে বলল, জীবনকে একটু সুযোগ দেওয়া উচিত। তুই দিচ্ছিস এবং জীবন অনেক সময় আমাদের এই সুযোগটা পায় না। তুই পাচ্ছিস এবং দিচ্ছিস। আশা করি ভবিষ্যতে ভালো থাকবে। একে একে সবাই বেস্ট অফ লাক জানালো। ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করতেই তৃপ্তির সামনে পথ হাঁটা ধরল। আশা সুজনের হাতে চিমটি কাটল। সুজন শুধু একটাই বাক্য আওড়ালো, ভালো থাকিস, বেস্ট অফ লাক।
সুজনের কণ্ঠে তৃপ্তি পিছু ফিরে চাইল। এতক্ষণে তৃপ্তির উজ্জ্বল মুখশ্রীতে হাসি ফুটল। তৃপ্তি ওই অবস্থায় পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেল। তৃপ্তি চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলল, তোরাও সবাই ভালো থাকিস দোস্ত। তৃপ্তি চোখের কোণ মুছে সামনের দিকে দৌড়ালো। খানিকক্ষণ বাদেই বিমানটি আকাশে উড়াল দিল। থাই গ্লাসের মাঝ দিয়ে প্লেনের অস্তিত্ব বিলীন হওয়ার আগ পর্যন্ত সবাই তাকিয়েই থাকলো। দেখা যাক জীবন তাদের পরবর্তীতে কোন পদক্ষেপে নিয়ে যায়। সময়টা রাত্রি ভাগের প্রথম ধাপে। জব্বার চাচার চায়ের দোকানে বসে আছে 4 বন্ধু। সকলের হাতে একটা করে সিগারেট। সকলে নিজেদের নিঃশ্বাস বন্ধ করে ভেতরে টেনে নিচ্ছে নিকোটিনের ধোঁয়া। খানিকক্ষণ পরে তা মুখমণ্ডলে ফাঁক ফোকরে দিয়ে বের করে দিচ্ছে বাহিরে। বিষাক্ত ধোঁয়াগুলো মিশে যাচ্ছে বাতাসের সঙ্গে, ফলে দূষিত করে তুলছে সেই নির্ভেজাল বায়ুকে। সিগারেটের ছাইটুকু অ্যাস্ট্রেটে ফেলানোর প্রয়োজন নেই। বেঞ্চের সামনে ফাঁকা থাকা মাটিতেই ফেলা যাচ্ছে তা চমৎকার ভাবে। জব্বার চাচা ওদের দেখে মুচকি হাসে। আহা, কদিন আগেই ছেলেগুলো অবিবাহিত ছিল, এখন কেমন সবগুলোর ঘরে এক একজন বউয়ের প্রদীপ জ্বলছে। আহা, কি চমৎকার! সকলের ঘর এখন পরিপূর্ণ। এখন একখানা নাতিপুতি হলেই সম্পূর্ণ। ভাবলে মনের আনন্দেরা ঝিলমিল করে পাখা মেলে। বিরাজমান নীরবতা ভেঙে সৃজন আওয়াজ তুলল, তৃপ্তির পরিবর্তন সত্যিই প্রশংসনীয়, কি বলিস? নিস্তব্ধ সুজন। কেউ কোনো জবাব দিল না। মাহিন ওদের খোঁচা দিল, মনব্রত পালন করছি নাকি তোরা বুঝলাম না। সৃজনের কথায় নিস্তব্ধ জবাব দিল, বিষয়ে কথা বলতে চাইছি না। আমার বোনকে একা রেখে এসে এখানে কি করছিস তুই? নিস্তব্ধর কথায় মাহিন থতমত খেল। যা বাবা, এখন আবার এই বেটা তার পিছে কেন পড়লো? মাহিন মৃগী হেসে প্রত্যুত্তর করল, কি যে বলিস, তোর বোন কি একা আছে নাকি? তার সঙ্গে মা, পারুল সবাই আছে। তুই তাদের থেকে এখন ওর তোকে বেশি প্রয়োজন। এছাড়া মামা ডাক শুনতে চাচ্ছে, ধৈর্যের আর বাদ মানছে না, বুঝলি? যা বাড়িতে যা। মাহিন হতভম্ব চোখে চেয়ে রইল। আর ইউ সিরিয়াস ভাই? সুজন আর সৃজন মিটিমিটি হাসছে। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, এখানে সিরিয়াস না হওয়ার তো কোনো কারণ দেখছি না। আমার বউ পিচ্ছি হতে পারে, কিন্তু তোর বউ তো পিচ্ছি নয়, তাই না? ভাই, ও তোর বোন হয়, একটু তো থাম। হুম, কোনো থামাথামির নাম নেই। মামাটা শুনতে চাই দ্রুত। আমার বোন তোর বউ, সে বাড়ি যা। মাহিন আর একটা কথারও জবাব দিল না। বন্ধু, তার বিরামিষ থেকে এমন আমিষ হয়েছে, বর্তমানে তার মুখে আর কিছুই আটকাচ্ছে না। তাসফি বোন, তুই কি জাদু করলি? তার ফল এখন আমাদের ভুগতে হচ্ছে। আহারে জীবন। সুজন বলে উঠল, হ্যাঁ তাই তো, সঙ্গে আমরাও একটু না হয় চাচা মামা ডাক শুনে ফেললাম। কি বলিস সৃজন? ক্ষতি নেই তো? সৃজনের মেয়ের থেকে তো শুনেছি, আরো একটার থেকে না হয় শুনলাম। মাহিন সুযোগ পেয়ে সুজনের কাঁধ শক্ত করে চেপে ধরে তীর্যক কণ্ঠে বলল, হ্যাঁ তাই তো, তাই তো, একদম ঠিক বলেছিস বন্ধু। তবে তুমিও ফিন্ডে নেমে পড়ো কেমন? তুমি শুধু একা কেন মামা? চাচা ডাকো, শুনবে। আমাদেরও একটু শোনাও, আমরাও একটু শুনি। সঙ্গে নিজেও একটু বাবা ডাক শুনে। কি বলিস তোরা? নিস্তব্ধ আর সৃজন শয়তানি হেসে সায় দিল। সুজন শুষ্ক ঢোক গিলল। আশার কাছে পৌঁছাবে কি করে সে? এখন পর্যন্ত ঠোঁটে একটু চুমু খাওয়ার সুযোগ পেল না। আর তো বাবা ডাক, সে ডাক বোধহয় শোনার অপেক্ষা করতে করতে তার বোধহয় বছর পেরিয়ে যাবে, নাকি উপরওয়ালা তার জন্য অন্য কোনো ব্যবস্থা করে রেখেছে কে জানে। কথার মাঝে সুজনের ফোনে কল এসেছে, আশার ফোন। সুজন দূরে যেতে নিতেই মাহিন তার হাত টেনে ধরে বসিয়ে দিল। শুধু তাকে পচানো, এবার সেও পচবে। আহ, কোথায় যাচ্ছ চাচু? এদিকে আসো, এখানে বসে কথা বলো। আচ্ছা, এই যে আমরা কানে হাত দিচ্ছি দেখ। বন্ধুদের দিকে সুজন করুণ চোখে চেয়ে ফোন রিসিভ করল। কোথায় আছেন? কখন আসবেন? ওপাশে আসার কথার জবাবে সুজন প্রত্যুত্তর করল, একটু পরেই। কেন? মাহিন ওর কানে ফিসফিস করে বলল, বুঝো না কেন বন্ধু? বউ বাড়িতে ফোন করে কেন ডাকে বুঝো না? চুপি চুপি প্রেম।
ভালোবাসা দেখতে, বুঝলা? সুজন চোখ গরম করে চাইলো, মাহিন মুখে হাত দিল। আশা জবাব দিল, আসার সময় মায়ের জন্য একটু সাবুদানা কিনে আনতে পারবেন? আসলে আমার ক্লাস নেই, আমি বের হতে পারবো না। তাছাড়া এত কষ্ট করার কি দরকার বলুন? তার জন্য তো আপনি আছেন। বলেই আশা হাসলো। আচ্ছা, আনবো। বলেই সুজন কোনো রকমে তড়িঘড়ি করে ফোনটা কাটলো। উফ, বজ্জাত মেয়ে, বন্ধুদের সামনে তার প্রেস্টিজ এখনই পাঞ্চার করে দিচ্ছিল। ফোনে এভাবে কেউ বলে? মাহিন আর সৃজন ড্যাব ড্যাব করে সুজনের দিকে চেয়ে আছে। নিস্তব্ধর ওদিকে মন নেই। সে ফোনে কাউকে মেসেজ করতে ব্যস্ত। তার মুখাবয়ে ফুটে উঠেছে ক্ষণে ক্ষণে এক টুকরো সুখের হাসি। সৃজন তাকে ধাক্কা দিল, শুধালো, আরে বেটা, কি করছিস বলতো ফোনে? আমাদের সৃজন বাবুকে দেখ, বেটা মনে হয় বইয়ের কাছে বিড়াল সেজে আছে। আদতেও আমরা মামা ডাক শুনবো তো? নিস্তব্ধ মুচকি হেসে কথার প্রত্যুত্তর করল, বলছেন বউয়ের কাছে বিড়াল সেজে আছে, তুই কেমন করে জানলি? আর তাছাড়া যদি হয়েও থাকে, তবে ঘরের গিন্নির কাছে সামান্য মাথা নত করা দোষের কোনো কাজ না। ওটাকে সামনে রাখে, তো সেই সঙ্গে আমাদের কত খেয়াল রাখে। স্বামী স্ত্রীর মাঝে ভয়টরের সম্পর্ক কেন করে উঠবে বলো তো? বরং তাদের মাঝে বজায় থাকা উচিত। বন্ধুত্ব হলে সম্পর্কটা পরিপূর্ণ হবে না। সঙ্গে দরকার একে অপরকে সম্মান করা, বিশ্বাস করা। তোর মাঝে এগুলো যখন চলে আসবে, দেখবি ভালোবাসা তখন এমনিতেই চলে আসবে। তখন একটা কেন, হাজারটা বাচ্চা কাছে হবে, ঘরের আকারে জায়গা হবে না। এ আমাকে দেখ না, তাজ থেকে প্রথম থেকে ভালোবেসে বসে আছে, কিন্তু নিজের ইগোর জন্য সেটা বুঝতে কত সময় লেগে গেল, কত অঘটনের কাহিনীর সম্মুখীন হতে হলো। এর জন্যই বলে, ইগো তুমি বাইরে দেখো বেটা, ঘরে কিন্নের কাছে গিয়ে মোটেও তা দেখিও না, কারণ দিন শেষে তার নিরেই তোমার ফিরতে হবে। কোলে বা বক্ষ মাঝে মাথা রেখে তোমার শান্তির ঘুম ঘুমাতে হবে। বউ, মা কিংবা বোন, এদের কাছে নিজেদের ইগোকে রাখো 10 হাত ধরে। গম্ভীরতা যতটুকু প্রয়োজন ততটুকু করা আয়োজন। কথা সৃজন, মাহিন, সুজন নিস্তব্ধর কথা শেষে চারজনেই মুচকি হাসল। নিস্তব্ধর কথায় জব্বার চাচার হৃদয় শীতল হলো। নিস্তব্ধর প্রতি তার হৃদয় আবারও আপ্লুত হলো। এই জন্যই তো এই ছেলেটাকে তার বেশি ভালো লাগে। কি সুন্দর করে গুছিয়ে কথা বলে। নিস্তব্ধ ওসমান ভিলায় পৌঁছে নিজের রুমে প্রবেশ করতে তাসফির দৌড়ে এসে নিস্তব্ধর গলা জড়িয়ে ধরল। আদরে সরে বলল, এত দেরি কেন করলেন? কখন মেসেজ দিয়েছি? কথা বলতে বলতে দেরি হয়ে গেল বাবা। তাসফি নিস্তব্ধর মুখের কাছে নাক নিয়ে গন্ধ শুকতে শুকতে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধালো, এ আপনি স্মোক করেছেন তাই না? নিস্তব্ধ শুষ্ক ঢোক গিল। এই রে, বউ তার ধরে ফেলেছে। নিস্তব্ধ লুকালো না, সত্যিটাই স্বীকার করলো। মেয়ে মানুষের থেকে কথা লুকানো মানেই ঝামেলা। বরং সত্যিটা বললে কিছুক্ষণ হুমকি তুমকি করলেও পরক্ষণে একটু আদরেই গলে জল হয়ে যায়। বরং লুকালেই রেগে লাল হয়ে যায়। জান, একটা খেয়েছে মাত্র। আচ্ছা তুমি বলো, আমি কি স্মোক করি? মাঝে মাঝে তো মাত্র। নিস্তব্ধ টুপ করে তাসফির এগিয়ে থাকা ঠোঁটে চুমু খেল। তাসফি বিরক্তিকর স্বরে বলল, ছি, যান ব্রাশ করে আসুন, খাইস্টা লোক। ফ্রেশ হয়ে আসুন যান। ডক্টর মানুষ যে এতটা পিশাচ হয় আমি তো আগে জানতাম না। নিস্তব্ধ তাসফিকে কোলে তুলতে তুলতে ফিসফিস করে শুধালো, হুম, তা তো হবে না সুইটহার্ট। এবারে এই খাইস্টা লোকের মাঝে আপনি নিজেকে বিলেন করবেন। তাসফি আতকে উঠল। এই না, শুনুন, সম্ভব না এখন। শুনুন, হবে না, কিছুতেই সম্ভব না। আপনাকে আমার কিছু বলার আছে, আমি তাই তো দ্রুত চলে আসতে বললাম। নিস্তব্ধ প্রিয়সীর ভয়ার্ত মুখের পানে ভ্রু কুচকে চাইল। তাসফিকে খাটে বসে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। কি ব্যাপার বলো তো, শরীর খারাপ তোমার? তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ চোখে মুখে হাত ঠেকিয়ে দেখল। এই চট্টর এলো নাকি? তাসফি তাও মাথা নাড়ল। নিস্তব্ধ এবার রেগে গেল। আরে বাবা, তবে বলবো তো কি হয়েছে? এভাবে ভাবনা রাখলে ভাল লাগে? তাসফি ছোট্ট বাচ্চাদের মতো লজ্জায় 2 হাতে মুখ ঢাকলো। নিস্তব্ধ জোর করে তার মুখ থেকে টেনে হাত সরালো। হ্যাঁ, কি মুশকিল! আপনি কি এখন আমায় ঠিকঠাক মতো একটু লজ্জা পেতেও দেবেন না? নিস্তব্ধ শুষ্ক ঠোক গিল। বউয়ের মতিগতি তার ঠিক লাগছে না। অজানা আশঙ্কার উত্তেজনায় তার বুক সামান্য কাঁপছে বোধ হয়। না, আগে আমার সবটা ক্লিয়ার করো, তারপর লজ্জা পেও। ধুর, আপনি বুঝতে পারছেন না। কদিন পর মা হলে তো এত লজ্জা পেতে পারবো না। এখনই একটু পেয়ে রাখি। বলেই তাসফি জিহ্বায় কামড় দিল। নিস্তব্ধর মাথায় যেন বজ্রপাত হলো। মনে চাইছে ইহা সত্য না হোক। থতমত খেয়ে গেল। মানে কি বলছো? মাথা ঠিক আছে? তাসফি মুখে মুচকি হেসে নিস্তব্ধের কাজ সরিয়ে তার কানে কানে ধীরে সরে শুধালো, ডক্টর সাহেব, আপনার কার্বন কপি আসতে চলেছে।
আই এম প্রেগনেন্ট। আর উই রেডি মিস্টার হাজব্যান্ড? নিস্তব্ধ কানে যেন বজ্রপাত হলো ধুম করে। তার এখন দুঃখ পাওয়া উচিত নাকি খুশি হওয়া উচিত, এই মুহূর্তে তার অনুভূতি বোঝানো দায়। খানিকক্ষণ আগেই সে বন্ধুদের বলে এলো তার বউ পিচ্ছি, আর এখন সেই কিনা সেই। নিস্তব্ধ করুণ কণ্ঠে বলল, পিল খেয়েছিলাম জান, কি করে সম্ভব হলো? আমি কি জানি? আপনার 2 টাকার পিল কাজ না করলে আমার কি দোষ? তাসফির চরম মিথ্যা কথা বলল। আসল কথা হচ্ছে সে ইচ্ছে করে ওষুধ খায়নি। তোমার শরীরের কন্ডিশন এই মুহূর্তে বেবি ক্যারি করতে প্রস্তুত নয় বউ। অসুস্থ হয়ে পড়বে তুমি। বোঝার চেষ্টা করো। কি যে বলেন না, আমার বয়স একদম পারফেক্টলি 18+। কিছুদিন পরেই তো 19 হবে। ওয়েট 50+, প্রেশারও একদম ঠিকঠাক। আর আপনি বলছেন প্রস্তুত নয়? আর এখন এইসব বলেও লাভ নেই, বুঝেছেন? আমাদের সন্টু সোনা এখন আমার পেটের ভিতর। তাসফির তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, আপনি কি আমায় কি বোঝার কথা বলছেন? কোনোভাবে আবার? নিস্তব্ধ তাসফির মুখ চেপে ধরলো, প্রিয়সীর পেটে মুখ গুজে ফিসফিস করে বলল, আর একটা কথাও নয়, কিচ্ছু করতে হবে না। আমাদের সোনামণি দুনিয়া আসবে, এ রঙিন জগতে আলো দেখবে। এই সোনামণি কেন বলছেন? সোনা বাবু বলুন। ইয়া আল্লাহ, আমার দোয়া তুমি কবুল করো। নিস্তব্ধ মুচকি হাসলো। সত্যি বাবা হওয়ার আলাদা একটা অনুভূতি আছে, সবাই তো উপলব্ধি করতে পারে না। তাই তো এখনো সমাজে কেউ কেউ নিজের অবৈধ জারজ সন্তানকে ফেলে দিয়ে আসে পচা নর্দমার মাঝে। আহা জীবন, এতই তুচ্ছ বুঝি একটা জীবনের মূল্য মানুষের বিবেকের কাছে। সুজন বাড়ি ফিরল সাবুদানা হাতে। ড্রয়িং রুমে তার রেখে উপরে উঠে গেল নিজের রুমে। বাইরে কেমন ঝড়ো হাওয়া দিচ্ছে। বিদ্যুৎ নেই নাকি? ঘরটা এমন অন্ধকার কেন? বেলকনি থেকে বাইরে ল্যাম্পপোস্টের আলোর একটুখানি পরশ দেখা যাচ্ছে। একই ইতোমধ্যে তো বৃষ্টির ফোঁটাও পড়তে আরম্ভ করেছে। তার ব্যালকনিতে কোনো সুন্দরী রমণী সেই বৃষ্টির ফোঁটা গায়ে মেখে খিলখিল করে হাসছে। হ্যাঁ, সে রমণী তার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। সুজন মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল সেদিকে। কানের কাছে বেজে চলেছে তার মধুর শ্রুতি, ভালোবাসি 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 ভালোবাসি। সুজন তোমার একান্ত রমণীকে জড়িয়ে ধরে গিয়ে বলো ভালোবাসি। সুজন বোধহয় বাতাসের সেই ফিসফিসানো ধ্বনি শুনতে পাচ্ছে। সত্যি সুজন তাই করলো। ধীর কদমে এগিয়ে সে তার একান্ত রমণীর কোমর জাপটে ধরল, কাঁধে মুখ ঘষল, মুখে উচ্চারণ করলো শুধু একটাই বলি, ভালোবাসি ভালোবাসি। পুরুষালী স্পর্শে কেঁপে উঠল রমণী। সঙ্গে ভালোবাসির ধরিতে হৃদয় যন্ত্রের লাভ ডাব হলো তার দ্রুত থেকে দ্রুততর। বক্ষ মাঝে চলছে শ্বাস টানার নিদারুণ প্রতিযোগিতা। সুজনের অবাধ্য হাতের বিচরণের কণ্ঠে রোধ হয়ে এসেছে তার। কোনো মতে কণ্ঠ টেনে শুধালো, কি করছেন? ইস, সুজন আশার কম্পনরত শরীরটাকে হাতের সাহায্যে সামান্য ঘোরালো। তার ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। সুজন আর ধৈর্য ধরতে পারল না, গম্ভীর চুম্বন করলো সে কম্পনরত ওষ্ঠে। আশা ক্ষণে ক্ষণে কেঁপে উঠল, হাত দিয়ে ঠেলে সরাতে চেষ্টা করে বলল, হুঁশ আছে আপনার? কি করছেন? কাজে বাধা দেওয়ায় সুজনের মেজাজ বিগড়ে গেল। আশার মুখ চেপে ধরে বলল, দূর বা সব সময় বড্ড বেশি কথা বলো মেয়ে। বলেছি না ভালোবাসি, শুনতে পাওনি? কতভাবে বোঝাবো আর? আমার চোখের চাহনি বুঝো না? সে তোমাকে চাই, নিজের অস্তিত্বের সঙ্গে মেশাতে চাই। আশা শুষ্ক ঢোক গিল। কেন বুঝবে না সে সব বুঝতেই পারছে। তবে মনের মাঝে যে ভয়, সেটা সে কাটাবে কেমন করে? সুজন আশাকে কোলে তুলতে তুলতে বলল, কথা বলবে না? ভয় নেই, আমি আছি তো। আশার উদ্বিগ্ন হৃদয় শীতল হলো এই একটা বাক্যের বিপরীতে। ভালোবাসাবাসীর রাতে সুজন মাঝি ও তার পাখির বাসার ভালোবাসা সফলভাবে পূর্ণতা পেল এই লগ্নে, এই ক্ষণে। মাঝে কেটে গিয়েছে আরো একটি মাস। আজ শুক্রবার। কদিন দেনা মোনা করার পর নিস্তব্ধ ঠিক করলো সুখবরটা আজ দিয়েই দেবে সকলকে। চিন্তায় সে বারবার কপালের ঘাম মুছছে। সবাই কেমন রিয়েক্ট করবে তাই নিয়েই টেনশন। 2 দিন আগেও ফুপু বলল, এই যে ভাইয়ের পুত, শোনো, কাজ বাজ একটু দেখাশোনা করো কেমন? মেয়েটাকে একটু সাবধানে রেখো। বয়স আরও কিছুটা বাড়ুক, তারপর ওসব বাচ্চা কাচ্চা নিয়ে ভাবা যাবে, বুঝলে? তাছাড়া এখন বউয়ের তোমার ডাক্তারি পড়ছে, শুধু শুধু একটা হাঙ্গামা বাঁধিও না, বুঝেছো? নিস্তব্ধ তখন শুধু শুষ্ক ঢোক গিলা ছাড়া কোনো উপায় ছিল না।
কারণ অলরেডি তখন তাসফি প্রেগনেন্ট। তবুও তার মনে হয় না খবরটা শোনার পর কেউ রাগ করে থাকবে। প্রথমে খানিকটা হুমকি তুমকি করলেও পরে ঠিকই সবাই আলাদা আটখানা হবে, সে ঠিক জানে। কিন্তু নিস্তব্ধর এই কথাটা মুখে বলবে কেমন করে? এই পর্যন্ত সে জীবনে এতটাও লজ্জা পায়নি যতটা না সে এখন পাচ্ছে। নিস্তব্ধর পায়চারি দেখে তাসফি বিছানায় বসে বসে পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ইস, তার ডাক্তার সাহেবের এমন হতভম্ব চিহ্নিত মুখখানা দেখার জন্যই তো তার এসব। নিস্তব্ধ কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে তাসফিকে শুধালো, মা, তুমি দাদি হতে চাচ্ছ, এভাবে বললে কেমন হয় বলো তো? এটা বেস্ট হবে, তাই না বলো? তাসফি বোঝার ভান করে মাথা দুলালো। ধুর, কিছু বলো, কেমন যেন বিচ্ছিরি লাগছে শুনতে। এটা বলা যাবে না, তার চেয়ে বরং এটা বলা যেতে পারে, বাবা তোমার ঘর আলো করে পরবর্তী প্রজন্ম আসতে চলেছে। না, এটাও কেমন যেন অড লাগছে। আচ্ছা, তবে আপা তুই ফুপি হতে চাচ্ছিস, এটা বলা যেতেই পারে, তাই না বলো? তাসফি সত্যি এবারে ভীষণ মজা পাচ্ছে। এত কিছু ভাবনার পরেও নিস্তব্ধ ঠিক করলো না, আর না, এবারে আর মুখে নয় মাহিনের মতো সে চিঠিই লিখবে, তার মাধ্যমেই জানান দিবে। চিঠিটা চুপ করে টেবিলে রেখে সে আড়াল হবে, ব্যাস তাহলেই কাজ শেষ। চিঠি লিখতে লিখতে নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, আমি বুঝলাম না, কথাটা তুমি তো বলতে পারো সবাইকে, আমাকে কেন ঠেলে দিচ্ছ? আশ্চর্য। তাসফি নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, আমি কেন বলতে যাব বলুন তো? জানেন না মেয়ে মানুষের লজ্জা বেশি? তারা কি এসব কথা সারা বাড়িময় গেয়ে বেড়াতে পারে? আজব মানুষ তো আপনি। ছেলেদের কাজ হচ্ছে মেয়েদের লজ্জার ভার খানিকটা কমিয়ে দেয়া। এইটুকু কাজ করতে পারবেন না আপনি? কদিন পর তাহলে আমার সন্টু সোনাকে সামলাবেন কি করে? সন্টু নামটা শুনতেই নিস্তব্ধ বিরক্তির মাত্রা আরো বেড়ে গেল। সরামে, আমার ছেলে মেয়েকে এসব ফালতু নামে একদম ডাকবে না, ডিসকাস্টিং। নিস্তব্ধ চিঠিখানা ভাঁজ করে বেরিয়ে গেল রুম ছেড়ে। তাসফি হাসতে হাসতে নিস্তব্ধর পেছন পেছন এলো। আরে শুনুন তো। নিস্তব্ধ পিছু ফিরে রেগে বলল, তুমি কেন নিচে আসছো বুঝলাম না। পাবজলে পড়লে কি হবে বুঝতে পারছো? কি যে বলেন না, বাবু তো এখনো নিজের আকৃতিই ধারণ করেনি। কিছু হবে, চলুন তো। তাসফি আরো একটু এগিয়ে বলল, তাছাড়া আপনি তো আছেনই আমার খেয়াল রাখতে। এই কি এইটুকু খেয়াল রাখতে পারবেন না নিজের বউ বাচ্চার? নিস্তব্ধ মুচকি হাসল। পাগলি, এসো। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। শুক্রবার থাকায় সবাই জম্পেশ আড্ডা বসিয়েছে। বাসন্তী আর মাহিনও উপস্থিত, সঙ্গে পারুলও আছে। আবেদা বেগম এখন অনেকটাই সুস্থ। তাসফি এবারে নিজেও লজ্জা পাচ্ছে। দাদা, মাহিন সহ বাড়ির পুরুষ মানুষ সহ মুরব্বী সকলেই এখানে উপস্থিত। নিস্তব্ধ ফিসফিস করে বলল, তুমি রেখে আসো বউ চিঠিটা। আমি পাগল হয়েছেন জানতো? বাসন্তী রোদের দিকে চোখ পড়তেই ভ্রু কুচকে বলল, কি ব্যাপার বলতো ভাই, তোরা ওখানে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? নিস্তব্ধ আমতা আমতা করলো। বাসন্তী উঠে গিয়ে তাসফিকে নিজের পাশে এনে বসালো। আসলে বাসন্তীও প্রেগনেন্ট, তার খবর দিতেই একদিন আগে এই বাড়িতে এসেছে। মাহিন নিস্তব্ধর দিকে এগিয়ে গেল, ফিসফিস করে বলল, কি করছিলি ঘরে বসে বলতো? মাহিনের চোখ গেল নিস্তব্ধর হাতের মাঝে মুড় পাকানো কাগজটার দিকে। এই তোর হাতে কি দেখি দেখি। আরে, নিস্তব্ধ মুঠো খুলে মাহিন জোর করে কাগজটা নিয়ে নিল। সামনে মেলে ধরতেই মাহিন বিস্মিত চোখে একবার নিস্তব্ধর পানে চাইল। মাহিনের রিয়াকশন দেখে সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। তাসফি মুখ কাচুমাচু করে বসে আছে। বাসন্তী আর না পেরে খপ করে নিজের কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। পড়া শেষে বাসন্তীও কারো জবাব দিচ্ছে না দেখে একে একে সকলের হাত পাঁচ করে শেষমেশ নিলয় সাহেবের হাতে নিয়ে পৌঁছালো। নিলয় সাহেব তা খানিকটা জোরেই পড়তে লাগলেন। আগামী কয়েক মাস পরে এই ওসমান বিলার পরবর্তী বংশধর আসতে চলেছে। আপনাদের সবাইকে খবরটা জানানো হলো। সবাই দাদা দাদু ফুফা ফুফি তাওই মা মাওই মা হতে চলেছে। ধন্যবাদ। সকলের চোখে খুশিতে চকচক করে উঠল। আলহামদুলিল্লাহ বলে উঠল সকলে। ফুফু চিৎকার করে ডাকলেন, ওরে রুম্পা, কোথায় আছিস? ফ্রিজ থেকে মিষ্টি বের করে নিয়ে আয়। আগে মিষ্টি মুখ কর, তারপর হারামজাদাটাকে ওষ্ঠা দেব। নিস্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি করতে চাইলো আর হলো? তাসফি মাথা নিচু করে আছে লজ্জায়। নিলয় সাহেব গিন্নির দিকে ঝুঁকে ফিস করে বলল, দেখ অনিমা, ছেলে নাকি তোমার এতটাও অধৈর্যশীল নয়। কোথায় গেল তোমার সে ধৈর্যশীল ছেলে? বাক্কা বেটা, বুঝলে? অনিমা বেগম চোখ গরম করে চাইলেন, সব সময় বেশি বোঝো তুমি। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। হ্যাঁ, এখন তো সেটা বলবে।
মাহিন নিস্তব্ধকে কোনোই দিয়ে গুঁতো দিল, তির্যক কণ্ঠে বলল। নিস্তব্ধ রাগী চোখে তাকালো। মাহিন তার তোয়াক্কা না করে বলল, উফ, তা তো হবে না বন্ধু। তোমার এই চোখ গরমে আমি আর ভয় পাচ্ছি না, বুঝলে? ছেলে হলে আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দেব, এই আমি বলে রাখলাম। শ্বশুর মশাইকে কি করে টাইট দেবে আগেই শিখিয়ে পড়িয়ে দেব মেয়েকে, বুঝলি? হা হা হা। নিস্তব্ধ রক্তচক্ষু বদনে চাইলো। মাহিন তার চাউনিকে পাত্তাই দিল না। বাসন্তী তাসফিকে জড়িয়ে ধরলো শক্ত করে। ও মাই গড, তাসফি, কি শুনছি? দুই ননদ ভাবে কি তবে একসঙ্গে? হুম। তাসফির গাল লজ্জায় লাল হয়ে উঠছে। থামো আপা, আর বলো না প্লিজ। নিলয় সাহেব মিষ্টি মুখে দিতে গেলে অনিমা বেগম চোখ পাকিয়ে চেয়ে শুধালেন। তোমার না ডায়াবেটিস আছে? কোনো মিষ্টি চলবে না, বুঝেছো? নিলয় সাহেব করুণ চোখে গিন্নির পানে চাইলো। মাহিন এগিয়ে এলো। আহা, থাম না মা, একটা খেলে কিচ্ছু হবে না। খান খান বাবা, দুই খুশি এক মিষ্টিতেই, আনন্দ মেটান। নিলয় সাহেব হেসে বললেন, এই তো যোগ্য জামাইয়ের মতো কথা। দেখছো অনিমা কেমন শ্বশুরের খেয়াল রাখে। বলে টপ করে মিষ্টিটা মুখে পুরলেন। অনিমা বেগম চোখ বড় বড় করে চাইলেন। ফিরোজা বেগমকে তাসফিরের দিকে এগিয়ে যেতে দেখে ড্রয়িং রুমে উপস্থিত পুরুষেরা গলা খাকারি দিয়ে একে একে কেটে পড়ল। সঙ্গে নিস্তব্ধ ভাগলো। সেদে সেদে কেই বা লজ্জায় পড়তে চায়। ফিরোজা বেগম তাসফি আর বাসন্তীর দিকে এগিয়ে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন। তাসফিকে বললেন। তাসফি আর বাসন্তী মাথা নাড়ল। বাসন্তী বলল, নানি, তুমি না অসুস্থ? রুম থেকে বের হয়েছো কেন বলো তো? চলো রুমে চলো। খুশির খবর শোনার পর আশা ভীষণ খুশি হয়েছে। বান্ধবীকে জড়িয়ে ছিল কতক্ষণ। নিস্তব্ধর বাকি বন্ধুগণ তাকে টিটকারি মারতে ছাড়েনি। সুযোগ একদম লুফে নিয়েছে। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। তবে সুফিয়া বেগম তাসফির পেট দেখে বলল, মাসির সঙ্গে পেটটা একটু উঁচু উঁচু লাগছে, তাই না রে অনিমা? তাসফি এখন একটু বেশি অসুস্থ। ঠিক মতো খেতে পারে না, যা খায় বমি হয়ে যায়। হাঁটতেও একটু সমস্যা। বেশিক্ষণ হাঁটলেই পেটে চিনচিন ব্যথা হয়। মাঝে মাঝে মনে হয় বাচ্চাটা সুরসুরি দিচ্ছে তাকে। মায়ের কথা শুনে অনিমা বেগম নিস্তব্ধর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। নিস্তব্ধ অবাক স্বরে শুধালো, আরে কি আশ্চর্য, তুমি আমার দিকে কেন তাকাচ্ছ এভাবে? তাকানোর কাজ করেছে তাই তাকাচ্ছি। তাসফির, যাও তোমা, রেডি হয়ে এসো, আমরা হসপিটালে যাব। মায়ের চাউনিতেই নিস্তব্ধ খানিকটা ভয়ও পাচ্ছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাসফি যেতে চাইল না। আসলে তাসফি চাচ্ছিল না আলট্রা করে এখনই ছেলে বাবু না মেয়ে বাবু তা জেনে যেতে। সে চাইছিল একবারে বাবু দুনিয়ায় আলো দেখার পরেই সব জানবে। কিন্তু অনিমা বেগম তাসফির কথা মানলেন না। জোর করে নিয়ে চললেন হসপিটালে এবং রিপোর্ট দেখে বুঝলেন তার সন্দেহই ঠিক ছিল। রিপোর্ট হাতে শাশুড়ি বৌমা দুজনেই থমথমে মুখে বাড়ি ফিরল। নিস্তব্ধ চিন্তিত ভঙ্গিতে ড্রয়িং রুমে বসেছিল। মা তাকে সাথে নেয়নি। দুজনকে গম্ভীর মুখে আসতে দেখে তার চিন্তা আরো বেড়ে গেল। রিপোর্টে কি এসেছে নিজেই দেখে নাও, বলেই তিনি রিপোর্টটা রেখে চলে গেলেন। নিস্তব্ধ একবার বইয়ের টম ফোলানো মুখের দিকে চেয়ে রিপোর্ট চেক করল। রিপোর্ট দেখে তার মাথায় হাত। একটা নয় দুইটো বাচ্চা তার বইয়ের পেটে বেড়ে উঠছে। ও মাই গড। একদম কথা বলবেন না আপনি। এতে আমার দোষটা কোথায়? ওষুধ খায়নি কে? নিস্তব্ধ তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার যে কি আনন্দ হচ্ছে তাসফি, তুমি বলে বোঝাতে পারবো না। একটা নয় দুটো একসঙ্গে, ভাবতে পারছো তুমি? একসঙ্গে দুই কাজ শেষ। তাসফিয়া মুচকি হাসলো, অভিমানী কণ্ঠে বলল, আপনি আর কি বুঝবেন, সব কষ্ট তো আমার। আর কষ্ট লাগা পড়তে আমি আছি তো। তাসফি তৃপ্তির হাসি হাসলো। অনিমা বেগম কঠোর জারি ঘোষণা করলেন তাসফির নিচে নামা বন্ধ, সঙ্গে কলেজ যাওয়াও। ইন্টার্নি শেষ করতে আরো একটা বছর বেশি লাগুক, কোনো সমস্যা নেই। কিন্তু শরীরের ঝুঁকি তিনি কিছুতেই নিতে দেবেন না। মায়ের সঙ্গে বেবিরও সমস্যা হবে। ডাক্তার পই পই করে বলে দিয়েছে বেড রেস্টে থাকতে। ও আরেকটা কথা, এর মাঝে আরো একটি ঘটনা ঘটে গিয়েছে। এক মাস আগেই আশা জানলো সে মা হতে যাচ্ছে। সৃজন শুনে বুঝলো না, সবাই কি একসঙ্গে যুদ্ধে নামলো নাকি? আশ্চর্য, যুদ্ধের মাঠ সেই শুধু একটু বেশি আগে পার করে চলে এসেছে। পান্নার পরে ওসমান ভিলার দ্বিতীয় বংশধরের আগমন ঘটল। মাহিন আর বাসন্তী প্রথম সন্তান নিবিড় আহসান। জন্মের পরে বাচ্চারা যতটা কান্না করে ছেলেটা মোটেও তেমন করে কাঁদেনি। সামান্য একবার কেঁদেছিল, কি কাঁদেনিটাই
এর মাস খানেক পরের ঘটনা। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত। প্রকৃতিতে উত্থাল পাথাল বাতাস বইছিল। তাসফির হঠাৎ করে ব্যথা শুরু হলো, প্রচন্ড ব্যথা। নিস্তব্ধ ছিল হসপিটালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এলো। তার কপাল বেয়ে ঘাম টপ টপ করে পড়ছে। দীর্ঘ ঘন্টা শেষে দুজন নার্স দুটো ফুটফুটে শিশু বাচ্চা কোলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো। বাচ্চা নর্মালই হয়েছে। নার্স দুজনে এগিয়ে আসতে আসতে হেসে বলল, কনগ্রাচুলেশন স্যার, আপনি এক ছেলে এক মেয়ের বাবা হয়েছেন। আমার ওয়াইফ। সেও সুস্থ আছে। সবাই হাফ ছেড়ে বাঁচলো। কতটাই না ভয় পেয়েছিল। মাহিন ছুটে এসে বাচ্চা ছেলেটাকে কোলে নিল। বাচ্চারা সাধারণত জন্মের পর ভীষণ কান্না করে, কিন্তু এই ছেলের মাঝে তেমন কিছুই দেখা গেল না। একদম শান্ত, কেমন ডাগর ডাগর চোখ মেলে চেয়ে আছে, কান্নার লেশ মাত্র নেই। তার ছেলে তো তবুও কেঁদেছিল, কিন্তু এ তো জন্ম থেকে আজকের পরিবেশের মতন থমথমে। মনে হচ্ছে কেমন আর দৃষ্টিতে গম্ভীর চোখে চেয়ে আছে বাবার দিকে। মাহিন আতঙ্কিত কণ্ঠে বলল, নার্স, বাচ্চা তো কান্না করতেছে না। নার্স হেসে বলল, আসলেই বাচ্চাটা কিছুটা ব্যতিক্রম ধর্মী। নিস্তব্ধ মেয়েকে কোলে তুলে নিল। তুলতুলে শরীরকে কোলে নিয়ে সে কেঁদে ফেলল। আর আমার ওয়াইফ? মা, আমি ধরতে পারছি না, এত নরম, যদি গলে যায় মনে হচ্ছে পড়ে যাবে। দেখো। ছেলের পাগলামির কথা দেখে অনিমা বেগম হাসেন। ছেলেটা শান্ত থাকলেও মেয়েটা একদম তার বিপরীত। গলা ফাটিয়ে কান্না করেই যাচ্ছে। বুঝতে পারছে না বাচ্চা একটা মেয়ের গলার আওয়াজ এত উচ্চ হয় কি করে। তার কান্না থামার নামই নিচ্ছে না। নিস্তব্ধ মুচকি হেসে মেয়ের কপালে আলতো চুমু খেয়ে মেয়ের নাম রাখলো নিহারিকা বিনতে নিস্তব্ধ। সঙ্গে যুক্ত করলো তা, নিহারিকা বিনতে নিস্তব্ধতা। নামটা বলার সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা হাসলো, যেন নামটা তার ভারী পছন্দ হয়েছে। তার উচ্চ গলার মতো কোনো নাম রাখলে বোধহয় তার গলার স্বরের সঙ্গে কান্নার বেগ আরো বেড়ে যেত। সুজন পাশ থেকে ফিস ফিস করে বলল, সে কিরে বন্ধু, মেয়ে তো তোর গলা ফাটিয়ে চিৎকার জুড়ল, আর তুই কিনা নাম রাখলি নিস্তব্ধতা। নিস্তব্ধ শয়তানি হেসে বলল, জি, আর দেখে নিস তোর ছেলের সঙ্গে মেয়েকে আমি ঝুলাবো। দেখা যাবে। তাসফি সুস্থ হলে ভেঙচি কেটে নিজের ছেলের নাম রাখলো আদৃত শেখ নিভৃত। আসলে মায়েদের ছেলের প্রতি একটু বেশি টান থাকে জন্ম থেকে, আর বাবাদের মেয়ের প্রতি। নিস্তব্ধ নিজের নামের মতো নিস্তব্ধ থাকলো না অবশ্য, বাবার মতো সারাক্ষণ তাকে জ্বালিয়ে মারে। তাসফি একটু কাছ ছাড়াও হলেই কান্না করে ভাসিয়ে দেয়। আদৃত নিস্তব্ধতার থেকে 1 মিনিটের বড়, তবুও কি শান্ত। তাসফি রেগে মেয়ের দিকে চেয়ে বলে, দেখ দেখ তোর ভাই কেমন শান্ত হয়ে আছে। আমায় ক্ষমা দে মা, বাপের মতো আমায় আর জ্বালাতন করিস না রে মা, করিস না। নিস্তব্ধ তখন হাসে। বাবার হাসিতে নিস্তব্ধতাও তখন খিলখিল করে হেসে ওঠে, যেন সে বাবার পক্ষে। তাসফি বাপ বেটির দিকে রক্তচক্ষু বদনে চেয়ে থাকে। এর 2 মাস পরে আশার ডেলিভারি হয়। সুজন আর আশার প্রথম সন্তান সাদাফ সম্মাদার। আশাকে রিলিজ করার পরে ওসমান ভিলার সবাই গিয়েছিল সাদাফকে দেখতে। সাদাফের দিকে এক পলক তাকাতেই নিস্তব্ধতার সে কি কান্না কিছুতেই থামানো গেল না। সাদাফও শুরু করলো কান্না। দুজন একে অপরের কোন জন্মের শত্রু কে জানে। শেষে তাসফিরা বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত ওই চোখু মেয়ের কান্না থামলই না। সুজন নিস্তব্ধর কানে কানে ফিস ফিস করে বলল, বন্ধু, তোমার মেয়েকে বোধহয় আর আমার ঘরে পাঠানো হলো না। নিস্তব্ধ রহস্যময়ভাবে হাসলো। তাসফির ইচ্ছে করছিল মেয়েকে তুলে একটা আছাড় মারে। এইটুকু মেয়ে, অথচ তার কি তেজ। নিস্তব্ধ চোখ পাকিয়ে বলল, খবরদার আমার মেয়েকে যদি তুমি কিছু বলছ। নিহারিকাকে তাসফির ঠাস করে বাপের কোলে দিয়ে বলল, নিন তবে সামলান নিজে মেয়েকে। তাসফি অবাক হয়ে দেখে ওমা, মেয়ে তার বাপের কোলে গিয়ে শান্ত। হয়েছে বাপের নেওটা। নিস্তব্ধ মেয়েকে কোলে নিয়ে মুচকি হাসে। এর 4 বছরের মাথায় জন্ম নেয় মাহারিসা আহসান, মাহিন এবং বাসন্তীর দ্বিতীয় সন্তান। মেয়েটা ভারী শান্ত। তাসফি সারাক্ষণ মেয়েটাকে কোলে রাখে, আর তার নিস্তব্ধতা সে এখনো কেঁদেই যায়। ওসমান ভিলায় আসলে আদৃত গম্ভীর মুখে ছোট্ট মাহারিসার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে, আর তাসফি ছেলের গালে চুমু খায়। তা দেখে নিস্তব্ধতা গাল ফুলিয়ে রাখে। মেয়ের অভিমান দেখে তাসফি মুচকি হাসে। বোনের টোম ফোলানো মুখে আদৃত চুমু খায়।
নিস্তব্ধতা তখন খিলখিল করে হেসে দেয়। প্রতিবারই তো সে এমন করে, ভাইয়ের থেকে আদর খেতে এসে ভান ধরে। ভাইকে যে সে বড্ড ভালোবাসে। সুজনদের বাড়িতে গেলে এখনো সাদাফ তার নিস্তব্ধতা এতটা বড় হওয়ার পরেও দুটোতে মিলে টুকুর টুকুর করে ঝগড়া করে। মেয়েটা তার সাদাফকে বলে সাদা বিলাই, আর সাদাফ নিহারিকাকে সারাক্ষণ নিরিবিলি বলে খেপাতে থাকে। দুজনে দেখা হলে খাওয়া নাওয়া বাদ দিয়ে ঝগড়া করাই তাদের প্রধান পেশা হয়ে দাঁড়ায়। তাসফি আর আশা দুজনেই নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সমানতালে। দেখতে দেখতে আশা আর তাসফি MBBS পাশ করে বের হলো। তাসফি নিস্তব্ধকে শক্ত করে জড়িয়ে ধরিয়ে বলল, ডক্টর সাহেব, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি, তাই না বলুন? নিস্তব্ধ সায় দিয়ে আদুরে ভঙ্গিতে অর্ধাঙ্গিনীর কপালে চুমু খায়। 6 বছরের আদ্রিত আর নিস্তব্ধতা দুজনেরই কেউই আজ কাঁদছে না। মায়ের গায়ে জড়ানো ডাক্তারি সাদা অ্যাপ্রন আর গলায় থাকা স্ট্যাটোস্কোপের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কি ভেবে আদ্রিত আর নিস্তব্ধতা দুজনেই দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। স্বামী সন্তানকে বুকে আগলে ধরে তাসফি নীরব অশ্রু ফেলে। চোখে কে বারণ করা যে বড্ড তাই। এই তো আজ তার জীবন পরিপূর্ণ। আর কি দরকার জীবনে? যা যা দরকার সবই তো আছে। সেই বোধহয় জীবনের সবচেয়ে সুখী। অতীতের ঝাড় ঝপটা পেরিয়ে আজ সে মুক্ত বাতাসে তাসফি ফিসফিস করে শুধায়, বাবা কোথায় তুমি? দেখো তোমার আদরে তাসফি আজ কতটা সুখী তোমার বাছা পাত্রের সঙ্গে। মা দেখো না, তোমার সেই ছোট্ট তাসফি আজ কত বড় হয়ে গিয়েছে। তার দুটো ছাড়াপোনাও রয়েছে। সে তোমার দেখা স্বপ্নকেও পূরণ করেছে। দেখে যাও না বাবা মা। অশ্রুর ঢল নামতে শুরু করে তার চোখ বেয়ে। নিস্তব্ধ চোখেও পানি, পূর্ণতার পানি। বাবা মায়ের কান্না দেখে আদ্রিত আজ অনেকগুলো দিন পর কাঁদলো। কিন্তু অবাক করা বিষয়, সবসময় কাঁদতে থাকা নিস্তব্ধতা আজ কাঁদলো না, বরং মায়ের বুক থেকে মাথা উঁচিয়ে একে একে মা, বাবা, ভাই সকলের চোখের জল মুছিয়ে নিজের আদো আদো স্বরে বলল। নিস্তব্ধ তাসফি অবাক হয়ে চেয়ে রয় মেয়ের পানে, যেন তার এইটুকুনি মেয়ে ইঙ্গিত দিচ্ছে শক্ত গম্ভীর ভঙ্গিতে। 2 বছর পর ওসমান ভিলা আজ মানুষের গুঞ্জনে মুখরিত। বাইরের কোনো মানুষ নয়, ঘরের মানুষ। নিস্তব্ধর পরিবার, মাহিন, সুজন, সৃজন, আয়ানা, আরশি, এমনকি তৃপ্তিও আজ উপস্থিত সেখানে। আজকে তৃপ্তির সঙ্গে 10 বছর আগের তৃপ্তিকে মেলানো বড্ড মুশকিল। তৃপ্তির পরনে কাতান শাড়ি, কোথাও ফাঁকফোকর নেই যেখান দিয়ে তার শরীরের একটি ভাঁজ অন্য পুরুষের চোখে দৃশ্যমান হবে। আর তার 1 বছরের মেয়ে কোলে। পাশে তার হাজবেন্ড নিখিল, বড্ড শান্ত ছেলে। আসলে তৃপ্তি জীবনের যে এক টুকরো সুখের খোঁজে বিদেশে পাড়ি জমিয়েছিল তা সে পেয়েছে। আসলে মন থেকে চাইলে এবং সেই অনুযায়ী কর্ম করলে আল্লাহ তাআলা আসলেই আমাদের তা দেন। ড্রয়িং রুমের সকল মুখে আজ হাসি, আড্ডায় মুশকুল সকলে। সৃজন সকলের দিকে তাকিয়ে বলল, স্মাইল প্লিজ। অতঃপর এতগুলো মানুষ সকলে বন্দী হলো এক ফ্রেমে দেখা যাচ্ছে নিস্তব্ধ তাসফির হাতটা শক্ত করে ধরে আছে। মাহিন বাসন্তীর দিকে অপলক চোখে তাকিয়ে আছে, আর আশা আর সুজন একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তৃপ্তির কোলে নিজের মেয়ে আদ্রিত মাহারিসাকে নিয়ে যেন আঙ্গুল উঁচিয়ে ধমকাচ্ছে, আর মাহারিসা কাদো কাদো মুখ করে মাথা নিচু করে রেখেছে। সাদাফ আর নিস্তব্ধতা দুজনে চুল ধরে টানছে। আশার কোলে থাকা তার 1 মাসের মেয়ে কাশ্মীর দিকে নিবিড় ভ্রু কুচকে তাকিয়ে আছে, যেন সে মেয়েটার আগমনে মনে মনে বড্ড বিরক্ত। অনিমা বেগম নিলয় সাহেবের দিকে হাস্য উজ্জ্বল মুখে ঘেঁষে বসা, আর বাকি সবাই স্বাভাবিকভাবেই হেসে তাকিয়ে আছে। হয়তো বহু বছর পর এই ফ্রেমটি নিজের জায়গা করে নেবে ওসমান ভিলের ড্রয়িং রুমের ঠিক মাঝখানে বিশাল আকারে। প্রত্যেকের জীবনের আজ ধূসর মেঘ কেটে তার জায়গায় সকলের মুখে ছড়িয়ে পড়েছে আজ ওই আকাশের ওই 7 রঙা উজ্জ্বল রংধনুর প্রজ্বলিত রশ্মি। সকলের মুখশ্রী আজ রঙিন। সেখানে নেই কোনো আর ধূসরের ছায়া। সময়টা ঠিক গগনে সূর্যি মামা অস্ত যাবার আগ মুহূর্তে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওমা, সে কি! হঠাৎ মেঘে ঢাকা আকাশ ধারণ করলো লালাভ বর্ণ। অদূরে রংধনু দেখা যাচ্ছে কি? হ্যাঁ, তাই তো। ওই তো দেখা দিয়েছে 7 রঙের রাঙা উজ্জ্বল রংধনু। ধূসর গগন আজ মেতেছে রঙে। সেজেছে লাজে, ভালোবাসার অসীম প্রেমে সেজে পড়েছে ফাঁদে। কহিব সেই অমর বাণী, আমি ভালোবাসি যে তোমায় হে সুন্দরী রমণী। আকাশের ওই ধূসর মেঘের ন্যায়, না ঠিক ওই উজ্জ্বল রাঙা রংধনুর ন্যায়।